আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা স্মার্ট বোর্ডের? আমাকে একটু কমেন্টসে সবাই জানিয়ে দেন। সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। কে কোন জেলা থেকে বলছেন একটু সেটাও কমেন্টসে জানিয়ে দেন আপনারা, যে আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ওকে আছে কিনা আমাকে একটু কমেন্টে কাইন্ডলি জানিয়ে দিবেন সবাই। হ্যাঁ, সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই আমার ওকে, ফাইন, সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে যেহেতু আপনারা কথা শুনতে পাচ্ছেন, আমরা ক্লাসটি শুরু করব। আচ্ছা, আচ্ছা, হোয়াটসঅ্যাপের লিঙ্কেই তো আপনারা যুক্ত হয়েছেন আশা করি সবাই। তাহলে সবাই যেহেতু ক্লাসটি যুক্ত হতে পেরেছেন, আমরা দেরি করতে চাই না। আজকে আমরা আলোচনা করব স্যার জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে দুইটা অংশ। এটা যদিও ভার্ব 4 লিখতে চেয়েছিলাম, তারপরে এটা ভার্বের একটা অংশ। এটা যদি বলি স্যার, এটা ভার্বের হচ্ছে লাস্ট পার্ট একদম। আমরা এর আগে যা ছিল সর্বনিম্ন ভার্বের 3 ক্লাস করেছিলাম। এটা ভার্বেরই আর একটা টপিক, বাট ভার্বের একটা অংশ নন ফাইনিট ভার্ব। আমরা যদি বলি স্যার জিরান্ড এবং পার্টিসিপল এই দুটাকে যদি আলাদা করে আবার কিছু বলতে হয়, তাহলে জিরান্ড এবং পার্টিসিপলকে আলাদাভাবে আমরা বলতে পারি স্যার এটা মূলত নন ফাইনিট ভার্ব। ওকে, নন ফাইনিট ভার্ব বলা হয় এগুলাকে। জিরান্ড এবং পার্টিসিপলকে কি বলা হবে স্যার? নন ফাইনিট ভার্ব। ওকে, তো একটু আপনারা চেষ্টা করবেন আমার সাথে রেসপন্স করার জন্য, তাহলে একটু সুবিধা হবে আশা করি। আর আমাদের জিরান্ড এবং পার্টিসিপল আমি এখান থেকে সরাসরি বইতে চলে যাব, তারপর আমি একটু এখানে ক্লিয়ার করার চেষ্টা করতেছি জিরান্ড এবং পার্টিসিপল দুইটা অংশ কোনটা কিভাবে কাজ করে। তার মধ্যে স্যার একটা পার্ট আমরা পেয়েছি, সেটা হচ্ছে স্যার জিরান্ড। প্রথমে আমরা জিরান্ডটাকে দেখবো স্যার। জিরান্ডটা কি স্যার? জিরান্ডটা হচ্ছে, যদি আমি সহজ বাক্যে বলি, ভার প্লাস আইএনজি। জিরান্ড হচ্ছে স্যার ভার প্লাস আইএনজি। তবে এই ভার প্লাস আইএনজিটা নাউনের মতো কাজ করে। কিসের মতো স্যার? নাউন। তাহলে নাউন আমি জাস্ট এক কথায় লিখছি স্যার জিরান্ড, এটা হচ্ছে ভার প্লাস আইএনজি, নাউন হয়। কি হয়? নাউন হয়। তাহলে জিরান্ড হচ্ছে ভার প্লাস আইএনজি, সেটা হচ্ছে নাউনের কাজ করে। আচ্ছা, এবার আসেন স্যার পার্টিসিপল। পার্টিসিপলের তিনটা পার্ট। একটা হচ্ছে স্যার, যদি বলি স্যার এখানে ভার প্লাস আইএনজি আছে, যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আছে স্যার ভার্বের তৃতীয় রূপ মানে V3, এটা একটা পার্ট। আর আরেকটা পার্ট আছে স্যার যেটাকে বলা হয় হ্যাভিং। হ্যাঁ, হ্যাভিং প্লাস V3। হ্যাঁ, এরকম। অর্থাৎ তিনটা অংশ এখানে, ভার প্লাস আইএনজি, V3, আর এটা হচ্ছে হ্যাভিং দিয়ে V3। আমরা এগুলার ডিটেলস সবকিছু জানবো। 3 নাম্বার ক্লাসটা রেকর্ড পাই না, এটা আমাদের হাবিব স্যার যে পেজে আছে সেখানে পাবেন। হ্যাঁ, 3 নাম্বার ক্লাসটা। আচ্ছা, এই যে পার্টিসিপলটা কার কাজ করে স্যার? পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। কার? অ্যাডজেক্টিভ। তাহলে আপনারা সহজভাবে নিতে পারেন স্যার, জিরান্ড ইকুয়াল টু কি? জিরান্ড ইকুয়াল টু নাউন। জিরান্ড ইকুয়াল টু নাউন। আর পার্টিসিপল যেটা, পার্টিসিপল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। ওকে, পার্টিসিপল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। জিরান্ড ইকুয়াল টু নাউন আর পার্টিসিপল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। হ্যাঁ স্যার, ট্যাপ টু জয়েন দেখাচ্ছে কেন? মানে বুঝলাম না, ট্যাপ টু জয়েন এটা কেন দেখাবে? কোন জায়গায় ট্যাপ টু জয়েন লেখা দেখাচ্ছে আমি জানি না, ঠিক আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, যেটা বলছিলাম যে স্যার একটু চাইলে লিখে নিতে পারেন জিরান্ড ইকুয়াল টু নাউন
আর পার্টিসিপল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। আবার বলছি জিরান্ড ইকুয়াল টু নাউন, পার্টিসিপল ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। আমরা এগুলো সব অংশ দেখবো ইনশাল্লাহ। তাহলে জিরান্ড হচ্ছে নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা এবার সরাসরি আমাদের যে মাস্টার বই সেই পেজ নাম্বার ওপেন করব এবং সেখান থেকেই দেখার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা আমার লেখা বুঝতে পারেন কিনা বোর্ডে ক্লিয়ার সেটাও একটু জানাবেন অবশ্যই। যে লেখা আছে দেখেন হেডিংটা উপরে, আমি আগেই বলছি হাবিব স্যার গ্রুপে নাই, সমস্যা নাই, এটা আমাদের হাবিব স্যার পেজ, যেটা পেজ সেই পেজে আছে। হ্যাঁ, ওপেন পেজে ক্লাসটা হয়েছিল তো এখানে। আজকে ইনশাল্লাহ ভার্ব শেষ হবে, আমরা ভার্বের নন ফাইনিট পার্টে আছি। তাহলে দেখেন লেখা আছে ভার্বাস বা নন ফাইনিট ভার্ব। আচ্ছা, প্রথমেই দেওয়া আছে জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব এবং নাউনের কাজ করে, কিন্তু এটি মূলত নাউন এবং বাক্যে একটি সাধারণত নাউনের মতো ব্যবহার হয়, কারণ জিরান্ড সর্বদাই নাউনের স্থানে ব্যবহার হয়। এখানে আমাদের যে কথাটা বলছে স্যার, জিরান্ড সর্বদা নাউনের স্থানে ব্যবহার হয়। এখন এই যে যে অংশটা স্যার, আমরা যদি এখানে কয়েকটা প্রশ্ন দেখে আসি, আমি একটু আগে জাস্ট আপনাদেরকে বলেছিলাম যে জিরান্ড কার মতো কাজ করে, সেই অংশগুলো আপনারা যখন ডিটেলস দেখছেন একটু খেয়াল করেন। এখানে আমরা যদি দেখি স্যার, এখানে ফার্স্ট একটা প্রশ্ন আসছে। এই প্রশ্ন আমাদেরকে কি বলছে? এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন ইজ কল্ড ড্যাশ। ওকে, লেখাগুলা লিখি নাই ভাইয়া, রেকর্ড ক্লাস তো আপনি পরবর্তীতেও লিখতে পারবেন, সমস্যা নাই। রেকর্ড ক্লাসগুলা রেকর্ড থাকবে, সো আপনি পরেও লিখতে পারবেন, টেনশনের কিছু নাই। এখন লিখতে গিয়ে কম বুঝেন না, হ্যাঁ ওকে, এরকম একটু চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে কি বলছে? এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন, তাহলে নাউনের মতো কাজ করে। কি বলছে? নাউনের মতো কাজ করে কে? আমাদের ৭৮ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জিরান্ড। আমার সাথে একটু উত্তরগুলা করবেন। হ্যাঁ, নাউনের ক্লাস ডিলিট হওয়ার কথা না, আগের ক্লাসগুলো সবই আমাদের গ্রুপে পাবো। ওকে, আচ্ছা তাহলে কি বলছি স্যার, ভার্ব, এটা ভার্বের মতো, ভার্ব যেটা নাউনের মতো কাজ করে তাকে জিরান্ড বলে। 79 প্রশ্ন আছে জিরান্ড কি দিয়ে গঠন করা হয়? ভার্ব প্লাস আইএনজি। 80 নাম্বার প্রশ্ন বলছে জিরান্ড ইজ সিমিলার টু নাউন, তাহলে জিরান্ড হচ্ছে কার সমান? নাউনের সমান। এরপরে 81 প্রশ্ন কি বলছে? জিরান্ড ইজ রিলেটেড টু, জিরান্ড কার সাথে রিলেটেড? ভার্বের সাথে, কারণ ভার্ব প্লাস আইএনজি। এরপরে 82 তে কি বলছে? এ জিরান্ড ডাজ নট ওয়ার্ক অফ ড্যাশ, জিরান্ড কার কাজ করে না? ভার্ব এবং নাউনের কাজ। এখানে বলছে ডাজ ওয়ার্ক, ডাজ নট না, সরি, কার কাজ করে, তাহলে সে হচ্ছে ভার্ব এবং নাউনের কাজ করে। তাহলে একটা রেকর্ড দেখা যায় না। আচ্ছা, অন্য যারা আছে তারা একটু বললেন তো রেকর্ড আপনারা দেখতে পান কিনা, বা আমাদের ক্লাসগুলো আগে যেগুলো হয়েছে এগুলো রেকর্ড আছে কিনা গ্রুপে। যদি কেউ মানে থেকে থাকেন রেকর্ড আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম আমাদের 5টা প্রশ্ন যেগুলো জিরান্ড রিলেটেড বেসিক প্রশ্ন। বেসিক প্রশ্নের পরে আমরা একটু পরবর্তীতে নেক্সট যেগুলো আছে সেখানে যাই। এখানে বলছে স্যার পজিশন অফ জিরান্ড, তাহলে জিরান্ডের পজিশন গুলা কি কি স্যার? পজিশন অফ জিরান্ডের মধ্যে 1 নম্বরে যেটা পাবেন সেটা হচ্ছে স্যার সাবজেক্ট অফ এ ভার্ব। সেন্টেন্সে একটা ভার্বের সাবজেক্ট হবে। আপনি যদি দেখেন যে ভার্বের আগে কোনো অংশ যেখানে ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্বের আগে কোথাও ভার্ব প্লাস আইএনজি আছে একা, তাহলে সেটা 100% জিরান্ড। আমি যদি বলি স্যার, আবার বলছি, ভার্বের আগে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এরকম ভার্ব প্লাস আইএনজি, এরপরে যদি কোনো ভার্ব এখানে আপনি দেখেন, এটা একটা ভার্ব, মূল ভার্ব, আর তার আগে ভার্ব প্লাস আইএনজি আছে শুধু, তাহলে এটা জিরান্ড 100%। আর সেটাকে আমরা কি বলবো স্যার? সাবজেক্ট বলবো। হ্যাঁ হ্যাঁ, ফিচার অপশনেই তো দেওয়া আছে, রেকর্ড ক্লাসগুলো আছে, আপনি হয়তো জানেন না, বাট যারা জানে আমি এই জন্য আবার তাদের কাছ থেকে প্রশ্নগুলো নিচ্ছি। যারা জানেন না, না জেনে কমেন্ট করবেন না আগেই। হ্যাঁ ওকে, আচ্ছা পেজ নাম্বার কত? পেজ নাম্বার একটু 85, পেজ নাম্বার 85। হ্যাঁ, পেজ নাম্বার 85, 85 নাম্বার। তাহলে কি হয় স্যার? সাবজেক্ট হয় একটা। তাহলে এখন দেখেন ফার্স্টেই বলছে 83 তে একটা প্রশ্ন, ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তাহলে ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। এক্ষেত্রে আপনি নিজে দেখেন ওয়ার্কিংটা এখানে আছে, এখন এক্সট্রা কিছু ওয়ার্ড এখানে যুক্ত আছে, সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে এটা সাবজেক্ট না এটা সাবজেক্ট? যেই ভার্ব থাকবে সেই ভার্বের সাথে অর্থ মিলাবেন, যেই ভার্ব থাকবে সেই ভার্বের সাথে অর্থ মিলাইলে কি দ্বারা প্রশ্ন করলে আপনি এখানে জিরান্ড পেয়ে যাবেন। আবার বলছি, কি দ্বারা প্রশ্ন করলে সেটা অবশ্যই অবশ্যই আমি কয়েক ক্লাস হয়েছে গেলে ভর্তি হয়েছি, আগের ক্লাস দেখা যায় না ভাই, আপনি দেখতে পারেন না বা জানেন না, এটা হয়তো সমস্যা, বাট ক্লাসগুলো আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে কি বলছে? ইজ গুড ফর হেলথ, আপনি এটাকে শুধু প্রশ্ন করেন কি দিয়ে, যে কি স্বাস্থ্যের জন্য ভালো, সকাল স্বাস্থ্যের জন্য ভালো নাকি হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো। তো কি দ্বারা প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পাবেন ভার্বের আগে, সেটাকে বলে সাবজেক্ট, সেটা হবে জিরান্ড। আবার বলছি, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যেই ওয়ার্ডটা পাবেন সেটা যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড হয় তাহলে সেটা হবে জিরান্ড।
এরপরে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, তাহলে ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট একটা ভালো বা চমৎকার অভ্যাস কি? ভার্বের আগে ভার্ব প্লাস আইএনজি আছে একা, তাহলে জিরান। এটা ভার্বের আগে ভার্ব প্লাস আইএনজি আছে জিরান। এটা ভার্বের আগে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটা জিরান। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা? তাহলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিবেন সবাই। আবার বলছি, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু তাহলে অবশ্যই ক্লিয়ার লিখবেন, আমরা নেক্সটে চলে যাব। ওকে, আমার সঙ্গে রেসপন্স করবেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন। ওকে, আর আপনাদের প্রশ্ন থাকলেও প্রশ্ন করবেন, আমি প্রশ্ন নিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত সবাই বলছে, যারা কমেন্ট করছে যে স্যার ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী অংশে, স্যার ক্লাস হয়, এক্সাম হয় না, সব রুল গুলো পড়ানো হয় না, এটার অ্যান্সারটা দিবেন। আচ্ছা, দিন ইসলাম, আপনি একটু খুব ভালো করে আমার কথাগুলো শুনবেন। আবার বলছি, ক্লাস হয়, আপনি বলতেছেন যে ক্লাস হয়, এক্সাম হয় না। আচ্ছা, একটা টপিক যখন শেষ হবে, এখনই এমন না যে ক্লাস, আপনি এখন ভর্তি হয়েছেন, আমাদের যখন এই ব্যাচটা শেষ হবে তখন আমাদের এক্সাম গুলো হবে। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে বলছেন স্যার সবগুলা টপিক পড়ানো হয় না। সবগুলা টপিক পড়ানো হয় না কথাটা সম্পূর্ণ ভুল। আবার বলছি, সবগুলা টপিক পড়ানো হয় না, টপিক বুঝেন? আচ্ছা, এখন আমি বলি স্যার সবগুলা টপিক বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি আপনার মতো যদি বলেন স্যার বইয়ের সবগুলা টপিক পড়ানো হয় না, এখন এই যে বই যেটা বলছি, এই বইটার মধ্যে যে টপিকগুলো আছে, পিএসসি যারা, অর্থাৎ যারা প্রশ্নগুলা করে বিভিন্ন প্রতিযোগিতামূলক, ধরেন চাকরির প্রশ্নগুলা যারা করে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশ্নগুলা করে, অথবা বিভিন্ন অ্যাডমিশনের যারা প্রশ্নগুলা করে, তারা একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করে যে কোন কোন টপিক প্রশ্নে আসবে, সেই টপিক গুলাই পড়ানো হয়। এখন এর বাহিরে যে টপিকগুলা, সেই টপিকগুলো আপনার প্রয়োজন নেই। আবার কিছু ক্ষেত্রে একটা টপিক পড়ানোর জন্য তার জন্য আরো কিছু অংশ যুক্ত করা আছে, যেটাও আপনাদের প্রয়োজন নেই, সেই অংশগুলো আমরা স্কিপ করি। এই অংশগুলো মাথায় রাখবেন। ওকে, হ্যাঁ, জিরান্ড হলে কি মিনিং চেঞ্জ হয়? না, জিরান্ড হলে মিনিং চেঞ্জ তো অবশ্যই হয়। একটা হচ্ছে কাজ করা বোঝায়, একটা কাজের নাম বোঝায়। আবার বলছি, একটা দিয়ে কাজ করা বোঝায় যেটা হচ্ছে ভার্ব, আর ওই কাজের নাম বুঝাইলে সেটাকে আমরা বলি নাউন বা জিরান্ড। ওকে, এরকম। তো আবার বলছি যে আপনি যখন যেই টপিকগুলো আপনাদেরকে পড়ানো হচ্ছে, এই টপিকগুলো মূলত আপনার পিএসসি নির্ধারিত সিলেবাস অনুসারে। এবার আসি আরেকটা কথা, একজন বলি যে যদি কখনো কোনো ধরনের একটা বিষয় দেখেন আপনি, যদি কখনো কোনো টপিকের মনে হয় যে এই অংশটা আপনার বাদ গেছে, তাহলে হয়তো ওই অংশটা আপনি সরাসরি পেইড ক্লাসে করেন নাই, সলভিং ক্লাসে অংশটা করা হয়। আর আমরা তো সলভিং ক্লাস রাখি আপনার প্রিভিয়াস কোশ্চেন রাখার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে কি স্যার, যখন আপনি দেখবেন যে কোনো কারণে একটা অংশের, একটা টপিকে ধরেন কোনো অংশ বাদ দিলাম, সেটা কেমন? যেমন ধরেন আপনি এই যে ভার্ব পড়তেছিলেন, এই ভার্বের মধ্যে আপনাকে যতটুকু আমরা যখন পড়াই, ভার্বে যে টপিকগুলো প্রয়োজন সেই অংশগুলো 100% পড়াই। এখন এরপরে কিছু যদি এখানে মুখস্থ পাঠ থাকে যেগুলো আপনারা করতেন, সেই অংশগুলো আমরা বাদ দিই, যে হ্যাঁ এই অংশগুলো বাদ দিয়ে দিলাম। যেমন আপনি যদি দেখেন, নাউনের যখন ক্লাস করানো হয়েছে, নাউন রিলেটেড বেসিক অংশ আলোচনা করা হয়েছে। এখন এই নাউনের মধ্যে কিছু কিছু জায়গায় ইউজেস অফ নাউন বলে একটা কথা আছে, হ্যাঁ, যে নাউনের ব্যবহার, কখন কমিটিকে ব্যবহার করবো, ইজ নাকি আর ব্যবহার করবো, এইগুলা। এখন সত্য বলতে ওইটা নাউনের অংশ না, ওইটা রাইট ফর্ম অফ ভার্বের অংশ, যেটা আপনি রাইট ফর্ম অফ ভার্বেও পড়বেন, আবার নাউনের মধ্যেও এক্সট্রা দেওয়া আছে। তাহলে আপনি কেন ওখানে পড়বেন? ওই অংশগুলো আমরা স্কিপ করি। এরপরে আছে ধরেন মুখস্থ পাঠ,
কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। মুখস্থ পাঠের যে অংশটা এটা শুধুমাত্র বলে দিছে প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই। ওকে, তো এই জন্য বলছি যে আলাদা করে কখন আপনার যে টপিকটা বাদ যাবে এটাকে বাদ দিবেন না, এটা মূলত হয়তো বা অন্য অংশের সাথে আলোচনা করা হবে। যেমন এই জিরান্ড এবং পার্টিসিপল আপনি এখানে করতেছেন না, আপনাদেরকে জাস্ট একটা কথা বলি, ধরেন আমরা পজিটিভ ভার্ব আগের ক্লাসে যখন আমি আপনাদেরকে করাইছি এই বইতের এই অংশে পজিটিভ ভার্ব ওরকম ছিল না, কিন্তু আমি করাইছি এবং বলছি যে এই অংশটা আবার রাইট ফর্ম অফ ভার্বে আছে। কিন্তু যখন এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমি পজিটিভ ভার্বটা বাদ দিব, আপনার তখন এই কথাটার মনে পড়বে না, কারণ আপনি তো বই দেখতেছেন। তখন আপনি বলবেন কি এখানে পজিটিভ ভার্ব আছে, স্যার এটা বাদ দিয়ে দিছে কেন? স্যার এটা ভার্বের মধ্যে করাই আসছে অলরেডি, কারণ পজিটিভ ভার্ব ভার্বের অংশ, এটা রাইট ফর্ম অফ ভার্বের অংশ না। ওকে, তো এই জন্য যখন আপনি দেখবেন যে আমরা আমাদের মতো করে পড়াচ্ছি টপিক ওয়াইজ, আপনাদেরকে আরেকটা কথা বলি, যেমন ধরেন প্রথমে নাউন পড়ানো হয়েছে, পরে প্রোনাউন, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব। তো আমরা এইভাবে যাচ্ছি, কিন্তু বইতে নাউন প্রোনাউনের পরে ভার্ব দেওয়া আছে। আমরা যখনই ভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ করাইছি আগে, তখনই কিছু লোক বলছে যে স্যার বইয়ের মধ্যে তো এই ক্লাসটা হইল না। আপনি ভাই বইয়ের সূচিপত্রের সাথে আমাদের ক্লাসের সূচিপত্র মেলাবেন না, কারণ আমরা জানি নাউনের পরে প্রোনাউন, প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ পড়ালে ভালো হয়, এই অংশটা সহজ হয়। হ্যাঁ, এটা তো এইভাবে করে চেষ্টা করবেন। বুঝতে পারছেন কি বলছি? এবার একটু খেয়াল করেন, এই পর্যন্ত যদি বুঝে থাকেন পজিশন অফ জিরান্ডের মধ্যে 1 নাম্বার পজিশন হচ্ছে সাবজেক্টের জায়গায়। এবার দ্বিতীয় জায়গায় আমরা দেখি স্যার 85 নাম্বার পেজের পরে পেজ নাম্বার 86, এখানে আরো কিছু প্রশ্ন আছে, একটু খেয়াল করেন নিজেরা। ঠিক আগে যে প্রশ্নটা আমরা করেছিলাম এখানেও ইজ লেখা আছে, ভার্ব তার আগে ভার্ব প্লাস আইএনজি আছে, মানে জিরান্ড। এখানে এই যে ইজি ইজি দেওয়া আছে এগুলো সব জিরান্ডের অংশ। আচ্ছা, এখন খেয়াল করেন নিচে বলছে 85 একটা প্রশ্ন, যেখানে বলছে হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট। তাহলে ইজ এটা ভার্ব, ভার্বের আগে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা কি স্যার? জিরান্ড। আবার বলছি যে ভার্ব এটা ইজ, ইজের আগে আছে, তাহলে সেটা কি হবে স্যার? ভার্ব প্লাস আইএনজি যেহেতু আছে এটা জিরান্ড। আচ্ছা, এরপরে আসেন স্যার। আচ্ছা, একজন বলছে 13 তারিখের ক্লাস, আপনারা কি নোটিশ পান না? আমি যখন নোটিশ দিয়ে দিই, ধরেন কোনো কারণে, যেমন বৃহস্পতিবার আপনাদের একটা ক্লাস হয়েছিল, সেটা আমাদের রুটিনে ছিল না, আমরা তারপরেও বৃহস্পতিবারের ক্লাসটা কেন নিয়েছিলাম? যে শিডিউল চেঞ্জ হয় অনেক সময়। এখন আপনি যদি বলেন স্যার 13 তারিখে ক্লাস হয় নাই, 13 তারিখে ক্লাস শিডিউল চেঞ্জ হয়েছে, এটা তো আমি অলরেডি বলেছি। এর আগে একটা শিডিউল চেঞ্জ হয়েছিল যেটা আমরা করেছি। 13 তারিখে আমি যেহেতু কক্সবাজার ছিলাম সেজন্য ক্লাস নেওয়া সম্ভব হয়নি, এরপরে আজকে ক্লাস চলতেছে, এগুলো রুটিন অনুসারে চলবে, আবার মাঝখানে কোনো একদিন ক্লাস শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটু দেখেন স্যার, তাহলে কি বলছে এখানে ইজ আছে, ভার্ব, ভার্বের আগে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড। এরপরের প্রশ্নটা দেখেন 88 নম্বরে বলছে ইজ, ইজ একটা ভার্ব, তারপরে কনসিডার এ সিরিয়াস ক্রাইম। তাহলে ইজ হচ্ছে স্যার একটা ভার্ব, ভার্বের আগে জিরান্ড বসার কথা, মানে যে কোনো ভার্ব বসাইলেও তার সাথে আইএনজি বসাতে হবে। তাহলে আইএনজি যদি বসাতে হয়, আমার শুধুমাত্র বি নাম্বার প্রশ্নে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা কি স্যার? জিরান্ডের কাজ করবে। ওকে, এই পর্যন্ত যদি এসে থাকে স্যার, এটা হচ্ছে এত সময় যা পড়লাম সেই রুল। এবার দ্বিতীয় রুলটা কি বলছে স্যার? দ্বিতীয় রুলটা বলছে অবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের অবজেক্ট হবে। তাহলে ভার্বের অবজেক্ট আপনি কিভাবে বুঝবেন? সেম যেভাবে সাবজেক্ট বের করছেন কি দ্বারা প্রশ্ন করে, তাহলে একইভাবে ভার্বকে প্রশ্ন করলে যদি ভার্বের পরের অংশ থেকে উত্তর আসে, সেটা আমাদের জিরান্ড হবে। আবার বলছি যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, যেমন ধরেন হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন, কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন। তাহলে কন্টেমপ্লেটেড শব্দের অর্থ সাধারণত যদি বলি স্যার, সেটা হচ্ছে অনিচ্ছা প্রকাশ করা বা বাধা দেওয়া বা ইচ্ছা না করা, এই টাইপের। তাহলে হি কন্টেমপ্লেটেড মানে সে বাধা দিয়েছে, কি বাধা দিয়েছে? আমি যদি এটাকে সাথে কি দ্বারা প্রশ্ন করি, এটাকে যে কি বাধা দিছে, কাজিনকে বাধা দিছে নাকি তাদের বিয়েটা বাধা দিছে, হিসাবটা হচ্ছে স্যার বিয়ে বাধা দিছে, তাহলে এটা আমার অবজেক্ট, তার মানে এটা জিরান্ড। এরপর একটু দেখেন, এখন যারা কমেন্ট করতেছেন, আবার বলছি অন্তত পক্ষে যে যখন বুঝাই তখন আপনারা কমেন্ট লেখা থেকে বিরত থাকবেন, আমি যখন বুঝাই তখন কমেন্ট লেখা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলছে স্যার? 90 নাম্বার প্রশ্ন বলছে হি স্টার্টেড, সে শুরু করেছিল, কি শুরু করছিল? টিচিং শুরু করছে। এটা হ্যামলেট ম্যাকবেথ বলছিল, যাই হোক, বাট শুরু করা কি করছে? টিচিং। তাহলে ভার্বের পরে আছে এটা অবজেক্ট, দ্যাট মিন্স এটা জিরান্ড। ওকে, আচ্ছা, এরপর আসেন স্যার 91 বলছে ডু ইউ এনজয় টিচিং। এনজয় এটা ভার্ব, ভার্বের আগে একটা ওয়ার্ড আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা জিরান্ড। ওকে, তাহলে এটাও কি হচ্ছে স্যার? জিরান্ড। ওকে, এরপরে দেখেন এই 92 নাম্বার বলছে হি অ্যাভয়েড মেকিং দ্য সেম মিস্টেকস। তাহলে হি অ্যাভয়েডেড, সে অ্যাভয়েড করছিল, কি অ্যাভয়েড করছিল? মেকিং দ্য সেম মিস্টেক, একই ভুল তৈরি করা বা একই ভুল করা
অ্যাভয়েড করছে। তাহলে এটা কি দ্বারা প্রশ্ন করলে সেটার উত্তর পাবেন, সুতরাং এটাও কি জিরান্ড। তাহলে এই চারটা এই পর্যন্ত অবজেক্টের নিয়মটা বুঝছেন কিনা আমাকে একটু তাহলে ইয়েস লিখে জানাবেন। আচ্ছা, কালো আর ধলা চিন্তা করে লাভ নাই, প্রচুর পরিমাণে জার্নি করতে হয়েছে, যার জন্য যে বললাম যে গতকাল কক্সবাজার থেকে আসছি, এই যে আপনাদের এখন ক্লাস নিব, আপনাদের ক্লাস নিয়ে রাত্রে 10:30টার দিকে বগুড়া রওনা হবো, আগামীকাল সকালে 10টায় বগুড়াতে ক্লাস। ওকে, বগুড়ার কেউ থাকলে অফলাইনে ক্লাস করতে চলে আসতে পারেন আগামীকাল বগুড়া কামার গাড়িতে। ওকে, 91 নম্বরে বলছে স্যার ভার্ব আছে, তাহলে ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন ডু ইউ এনজয়, তুমি কি উপভোগ করো, কি উপভোগ করো, টিচিং, সেটা হচ্ছে উত্তর, এই জন্য এটা জিরান্ড। ওকে, অ্যাডমিশনের প্রশ্নগুলো পড়া দরকার। আবার বলছি, অ্যাডমিশন আর জব সেম ক্যাটাগরির প্রশ্ন হয়, ওয়ার্ডগুলো শুধু চেঞ্জ হয়। ভাইবেন না যে শুধুমাত্র অ্যাডমিশনই আছে, এগুলো রিলেটেড। যেমন এই প্রশ্নটাই দেখেন, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, আবার এইখানে দেখেন আলাদা করে লেখা আছে 17-18 জীব অভিজ্ঞান দুদকের উপসহকারী পরিচালক আসছে, বিভিন্ন মন্ত্রণালয় আসছে। বুঝতে পারছেন, একই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসতে পারে। জাকারিয়া মুন্সি আছে, তারপরে আর কি আছে, বগুড়ার কেউ আছে? আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমরা এরপরে চলে যাব স্যার পরের কথা হচ্ছে স্যার প্রিপজিশনের পরে যদি দেখেন ভার্বের সাথে আইএনজি আছে। আবার বলছি, আপনি যে ভার্ব থাকবে, একজন বলছে আরেকটু ক্লিয়ার করেন, বলছে যেই ভার্ব থাকবে সেই ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করেন আর কির উত্তর যদি ভার্বের পরে কোথাও থেকে আসে, তাহলে সেটা যদি ভার্ব প্লাস আইএনজি হয় জিরান্ড হবে। যেমন আমি বলছি যে হি কন্টেম্পলেটেড, সে বাধা দিয়েছিল, কি বাধা দিয়েছিল, বিবাহ, আইএনজি আছে জিরান্ড। এরপরে বলছে হি স্টার্টেড, সে শুরু করেছিল, কি শুরু করেছিল, টিচিং, আইএনজি আছে, তাহলে জিরান্ড। ডু ইউ এনজয়, এনজয় ভার্ব, তুমি কি উপভোগ করো, কি উপভোগ করো, টিচিং, তাহলে এটা আইএনজি আছে জিরান্ড। হি অ্যাভয়েডেড, সে এড়িয়ে গিয়েছিল, কি এড়িয়ে গিয়েছিল, মেকিং দ্য সেম মিস্টেক, একই ভুল করা, তাহলে মেকিং এর সাথে আইএনজি আছে, ভার্বের পরে আইএনজি আছে, তাহলে এটাও জিরান্ড, এই আর কি। ওকে, এই চারটার পরবর্তীতে স্যার যদি আমরা দেখি, হ্যাঁ যারা আছেন সমস্যা নাই, কালকে মিট করেন, ঠিক আছে, যারা যদি ক্লাস করেন। কামারগাড়ি কোথায় ক্লাস হবে স্যার? কামারগাড়ি জব মেডিসিনে ক্লাস হবে। হ্যাঁ, আপনারা চাইলে আমার উপলক্ষে ফ্রি ক্লাস করতে আসতে পারেন, সমস্যা নাই, বললেই হবে যে হাবিব স্যারের ক্লাস করতে আসছি, অনলাইন ব্যাচে আমি যুক্ত আছি হাবিব স্যারের সাথে, এটা বললেই হবে, তাহলে সমস্যা নাই। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন, এবার পরবর্তীতে যে নিয়মটা বলছে স্যার, পরবর্তীতে 3 নাম্বার নিয়ম বলছে অবজেক্ট অফ আ প্রিপজিশন। আমি যদি সহজ ভাষায় বলি স্যার, প্রিপজিশনের পরে যদি দেখেন ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে 100% জিরান্ড। অর্থাৎ এই প্রিপজিশন যদি কোথাও বসে, এই প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে সেইটা 100% জিরান্ড। কি স্যার? প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড। কি বলছি? কক্সবাজারও ক্লাস নিয়েছি, বিডিআর ক্যাম্পের সামনে ইকরা কোচিং এ, ওখানে জব মেডিসিনের একটা ব্রাঞ্চ আছে সেখানে, ঠিক আছে, সেখান থেকে আসছি গতকাল। তাহলে যেটা বলছি যে স্যার কি বলছি, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা জিরান্ড। এবার একটু খেয়াল করেন, এখানে টু আছে, টুর পরে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড। এখানে ইন আছে, প্রিপজিশন, ভার্ব প্লাস আইএনজি আছে জিরান্ড। এখানে অফ আছে, ভার্ব প্লাস আইএনজি আছে জিরান্ড। ওকে, তারপরে কি বলছে স্যার, এর পরের প্রশ্নটা একটু খেয়াল করেন, পরের প্রশ্ন বলছে বাই, বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, বাই একটা প্রিপজিশন, তাহলে এটা কি স্যার জিরান্ড। আচ্ছা, এরপরে একটু খেয়াল করেন, পরের প্রশ্নটা যেটা বলছে সেটা হচ্ছে এখানে একটা গিভিং লেখা আছে, এখানে একটা দেন, দেন কিন্তু প্রিপজিশন, দেন কি স্যার, প্রিপজিশন। ওকে, তাহলে প্রিপজিশন যেহেতু দেন, তাহলে দেনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, এটা জিরান্ড। আবার এখানে বলে দেই গিভিং যেটা আছে স্যার, গিভিং এর পরে ইজ আছে, মানে এটা সাবজেক্ট, এটাও কিন্তু জিরান্ড, বাট এটা প্রশ্নে চাই নাই, চাইছে কোনটা, এই যে দেনের পরে যে রিসিভিং, সেটা আমাদের কি, এটাও জিরান্ড। অর্থাৎ প্রিপজিশনের পরে, এই যে প্রত্যেকটা প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড, প্রত্যেকটা প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আছে মানে এটা জিরান্ড। মনে থাকবে না স্যার? এইটুকু ক্লিয়ার বুঝছেন কিনা একটু আমাকে জানাবেন। সাবিহা ইসলাম বলছে চট্টগ্রাম কই হয়? চট্টগ্রাম কোথাও হয় না, চট্টগ্রামের উপর দিয়ে কক্সবাজার যাই, কিন্তু চট্টগ্রাম ক্লাস নেওয়া হয় নাই। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত স্যার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান যে স্যার এইটুকু ক্লিয়ার। কি বলছি, সাবজেক্ট হবে প্রথমে, তারপরে স্যার কি বলছি, অবজেক্ট, সেটা ভার্বের অবজেক্ট একটা, আর একটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ, যারা আগামীকাল যাদের রেজাল্ট দিবে তাদের জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা, কংগ্রাচুলেশন আগেই জানাই দিলাম আপনাদেরকে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, যদি এই পর্যন্ত হয়ে যায় স্যার, আজকে টপিকটা খুব বেশি বড় না, ছোট ইনশাল্লাহ। আমরা নেক্সট পেজে যাই, 86 নাম্বার পেজ শেষ হলো, এরপরে স্যার পরের পেজে যাই। হ্যাঁ, আচ্ছা এইটা পেজ নাম্বার কত? 87, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন কি বলছে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। এইখানে যে প্রশ্নটা দেখেন, এখানে আমাদের একটু আলাদাভাবে দেওয়া আছে। সেখানে বলছে কমপ্লিমেন্টটা কি। স্যার যদি বলি কমপ্লিমেন্ট, এটা আমি ভার্বের ক্লাসেও পড়িয়েছিলাম যখন লিঙ্কিং ভার্ব পড়াইছিলাম। হ্যাঁ, এটা তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলবো যে ভার্বের আগে যেটা থাকে, তো ভার্বের আগের যে ওয়ার্ডটা, যে অংশটা, এই যে একটা কথা বলেন অ্যাক্টিভিটি, হ্যাঁ, এটা কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা এখানে বলছে স্যার বি ভার্বের পরে জিরান্ড যায় কোনো কাজের নাম বুঝাবে। এখানে কি বলছে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, অর্থাৎ বি ভার্বের পরে জিরান্ড ভার্ব প্লাস আইএনজি যে কোনো কাজের নাম বুঝালে সেটা কি হবে, সেটা নাম বুঝাবে। আচ্ছা এখন খেয়াল করেন, কমপ্লিমেন্ট নাকি জিরান্ড, এই বিষয়টা একটু আলাদা করে চিন্তা করেন। কমপ্লিমেন্ট জিনিসটা সম্পূর্ণ আলাদা জিরান্ডের থেকে। আচ্ছা আপনাদেরকে যদি বলি, কোন একটা জায়গায় লেখা আছে আই, এরপরে স্যার লাইক, হ্যাঁ, এরপর লিখলাম স্যার সুইমিং। আমি সাঁতার পছন্দ করি, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, 10টা পর্যন্ত পড়ানো হবে এই টপিকের। তাহলে আই এটা সাবজেক্ট, আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, কি পছন্দ করি, সুইমিং, তাহলে কি শব্দের উত্তর আছে, মানে এটা অবজেক্ট, সুতরাং এটা জিরান, একটু ভালো করে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা এরপরে যদি বলি স্যার মাই ফেভারিট অ্যাক্টিভিটি, হ্যাঁ, ইজ সুইমিং। এখানেও সুইমিং আছে ইজ এর পরে, এখানে আছে ভার্বের পরে, এখানেও ভার্বের পরে, বাট এটাকে জিরান্ড না বলে এটাকে বলে কমপ্লিমেন্ট। কি বলে স্যার, কমপ্লিমেন্ট। কেন, কমপ্লিমেন্ট হচ্ছে যখন এই সাবজেক্ট আর এই অংশ একই জিনিসকে বোঝায়, সেটাকে বলে কমপ্লিমেন্ট। আর অবজেক্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব প্লাস আইএনজি আলাদা জিনিস। যেমন আই মানে আমি, আর সুইমিং মানে সাঁতার, দুইটা ভিন্ন জিনিস। আর এখানে বলছে মাই ফেভারিট অ্যাক্টিভিটি, আমার প্রিয় কাজ, তাহলে আমার প্রিয় কাজ বলতে কাকে বোঝাচ্ছে স্যার, সুইমিং কে। ওকে, এটাকে বলে কমপ্লিমেন্ট। ওকে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জিনিস হয়, তাহলে সেই অবজেক্টকে বলে কমপ্লিমেন্ট। যেমন যদি বলি দেখেন, হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল, তাহলে মি মানে আমাকে, আর হি মানে সে, দুইটা ভিন্ন জিনিস, এটাকে বলে অবজেক্ট। কি বলে স্যার, এটাকে। বাট যদি বলি যে হি, এরপরে ধরুন এখানে লেখা আছে ইজ, তারপরে লেখা আছে কাইন্ড, মানে সে দয়ালু, তাহলে দয়ালু বলতে কাকে বুঝাইছে, তাকেই বুঝাইছে, তাহলে এটাকে বলে কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই জিনিসকে বোঝালে সেটাকে কমপ্লিমেন্ট বলে, আর সেটার সাথে আইএনজি থাকলেও তাকে কমপ্লিমেন্ট বলবো। ওকে, কমপ্লিমেন্ট বলছে কি, সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিসকে, একই বস্তুকে বোঝালে সেটাকে বলে কমপ্লিমেন্ট, অবজেক্ট বলে না। সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা হইলে সেটাকে অবজেক্ট বলবো। এটা আরো ক্লিয়ার বোঝার জন্য আমাদের ভার্ব 1 এর ক্লাসটা করবেন, যেখানে লিঙ্কিং ভার্ব পড়িয়েছি, সেইখানে কমপ্লিমেন্ট খুব ভালোভাবে দেওয়া আছে। ওকে, আচ্ছা কমপ্লিমেন্টটা কি বুঝতে পারছেন কি বলছি, যেমন সাবজেক্ট, যেমন মাই ফেভারিট অ্যাক্টিভিটি আর সুইমিং একই জিনিস, সুতরাং এটা কমপ্লিমেন্ট, এটাকে জিরান বলবো না। আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে ক্লিয়ার জানান, কারণ একটু পরে চলে গেলে আবার বলবেন না। কি বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস হলে সেটাকে বলে কমপ্লিমেন্ট, আর ভিন্ন ভিন্ন হইলে সেটাকে বলে অবজেক্ট বা জিরান। ঠিক আছে, একটু বলেন, একটু কমেন্ট করেন সবাই দ্রুত, যে বুঝছেন কিনা, বুঝতে পারছেন কিনা। আচ্ছা আগে যারা বুঝছেন তো তারা সমস্যা নাই, এখন শুধুমাত্র একটু আলাদা ওয়ার্ড আসছে। আচ্ছা তাহলে আমরা একটু সেই হিসাবে এবার কমপ্লিমেন্টের এক্সাম্পল গুলা দেখে আসি। একটু খেয়াল করেন, প্রশ্ন হচ্ছে প্রথমেই মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তাহলে আমার প্রিয় কাজ কি, রিডিং, তাহলে একই জিনিস, সুতরাং এটা কমপ্লিমেন্ট, জিরান্ড উত্তর করা যাবে না। সিইং ইজ বিলিভিং, দেখা মানেই বিশ্বাস করা, তাহলে দেখা মানেই কি বুঝাইছে স্যার, একই জিনিস, বিশ্বাস করা, তাহলে এটা আমাদের কমপ্লিমেন্ট।
এরপরে আসেন স্যার, অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন এ ওয়াকিং স্টিক, এ স্টিক ফর ওয়াকিং, এ সুইমিং পুল, বিভিন্ন জিনিস আলাদা করে বুঝাইছে। তো যাই হোক, এটা পরে দেখছি। পরের প্রশ্ন দেখেন কি বলছে, দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, তাহলে দ্য বৃদ্ধ মানুষটা এখানে লেখা আছে, আর এই ওয়াকিং দুইটা কি একই জিনিস? এটা মূলত এই ব্যক্তির কাজ। আর একটা যদি বলি স্যার, ওয়াকিং স্টিক কোন ধরনের একটা নাউনের নাম, ওয়াকিং স্টিক মানে হাঁটার লাঠি, এটা একটা নাউনের নাম, এটা কম্পাউন্ড নাউন, নাউনের ক্লাসে আমি এটা বুঝাইছি। ওয়াকিং স্টিক, রিডিং রুম, রিডিং রুম মানে কি রুম পড়তেছে, রিডিং রুম মানে একটা রুমের নাম। আবার যদি বলি ওয়াকিং স্টিক এর জায়গায় ওয়াকিং রোড, এটা একটা রাস্তার নাম যেটা ওয়াকিং রোড। সুইমিং পুল, এটা একটা পুলের নাম যেখানে সাঁতার কাটে, সুইমিং পুল, ওটার নামই সুইমিং পুল। ওই সুইমিং মানে সাঁতার কাটা বলতে ওই পুলের নাম কি বুঝাইছে, আর নাম মানে জিরান। এই যে এখানে তাহলে কি স্যার, এই ওয়াকিং স্টিক, এই ওয়াকিংটা কি জিরান। এখানে ওয়াকিং স্ট্রিট বলছে মানে হাঁটার রাস্তা, তাহলে এই রাস্তার নাম ওয়াকিং রোড, তাহলে এটাও আমাদের জিরান। ওকে, এই দুইটাই কি স্যার জিরান, জিরান মনে থাকবে। আচ্ছা, এরপরে একটু আমরা দেখি স্যার 6 নম্বর একটা কথা বলছে, আফটার ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ এর পরে নাউনের স্থানে ভার্ব প্লাস আইএনজি হলে তাকে জিরান্ড বলে। তো নাউনের জায়গায় যে কথাটা বলুক বা না বলুক, এখানে কথাটা জাস্ট বলছে কি যে ডিটারমিনারের পরে, তাহলে ডিটারমিনার কাকে বলে সেটা একটু জানতে হবে স্যার। ডিটারমিনার হচ্ছে যে সকল ওয়ার্ড দিয়ে আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করি, যে সকল ওয়ার্ড দিয়ে আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করি সেটাকে বলে কি, সেটাকে বলে ডিটারমিনার। আচ্ছা, আমি জাস্ট বোঝানোর জন্য একটু আলাদা করে একটু লিখছি, দেখেন ডিটারমিনার গুলা বোঝানোর জন্য আমি অন্য একটা জায়গায় নিচ্ছি, পরে আবার এখানে আসবো। একটু ডিটারমিনারটা বোঝাই নিয়ে আসি এখান থেকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, একটু খেয়াল করবেন। ডিটারমিনার যেমন আমি যদি বলি দিস ইজ হোম, এটা জাস্ট সাবজেক্ট লিখলাম। অথবা এখানে আরেকটু লিখি, রিডিং ইজ নট ক্লিয়ার। এখানে তো দিস ইজ হোম, এটা জাস্ট একটা সেন্টেন্স, বাট কিসের হোম কেমন নির্দিষ্ট করা নাই। বাট যখনই আমি বলবো দিস ইজ মাই হোম, মাই মানে আমার, নির্দিষ্ট করা হয়ে গেল, তার মানে এটা একটা ডিটারমিনার। মায়ের জায়গায় হইতে পারে দিস ইজ ইয়োর হোম, হতে পারে দিস ইজ করিমস হোম মানে করিমের বাড়ি। ওকে, এই টাইপের। আবার রিডিং ইজ নট ক্লিয়ার, এখন যদি আমি এখানে হিজ লিখে দেই যে হিজ রিডিং ইজ নট ক্লিয়ার, তার পড়া ক্লিয়ার না, তাহলে হিজ এটা ডিটারমিনার। ওকে, কেউ যদি বলে আরেকটা জায়গা দেখেন, আই লাইক, আমি পছন্দ করি, এখানে লিখলো স্যার কালার, আমি কালার পছন্দ করি। আচ্ছা, আমি কালার পছন্দ করি, কেউ যদি লাইক কালার মানে আমি রং পছন্দ করি, কি রং নির্দিষ্ট করা নাই, বাট আমি যদি কোনো কারণে এখানে একটা দিস লিখে দিই যাই লাইক দিস কালার, আমি এই রংটাই পছন্দ করি, তাহলে এটাকে বলে স্যার ডিটারমিনার। হ্যাঁ, অথবা এই যে নো, এনি, এভরি, এগুলোও ডিটারমিনারে কাজ করে। ওকে, যেমন নাথিং ইজ ক্লিয়ার, তাহলে নো, এখানে নো বয় ইজ প্রেজেন্ট হিয়ার, এই নোটা ডিটারমিনার। ওকে, তাহলে একটু চিন্তা করেন যে ডিটারমিনার হচ্ছে কি স্যার, নির্দিষ্ট করার কাজে ব্যবহার করা হয়। আর এই ডিটারমিনারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটাকে জিরান্ড বলতে হবে। আবার বলছি, এই ডিটারমিনারের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি হবে, জিরান্ড হবে। ডিটারমিনারের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হবে, জিরান্ড হবে। একটু মাথায় রাখবো, কেমন? তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমি একটু সেই পরবর্তী জায়গায় চলে যাই। এখানে আমাদের সাথে সেই কথাটাই বলছে, অতটা উদাহরণ দেওয়া নাই, জাস্ট একটা দুইটা উদাহরণ হয়তো বা আছে কিনা জানি না, এটা নাই, জাস্ট এখানে বলছে এই উপরে একটা কথা যে এই যে এখানে দেখেন। ওকে, কারণ I cannot help smoking, cannot bear stand by hearing, it is no good use অথবা arguing। তো এখানে পরপর দুইটা ভার্ব থাকলেও সেগুলাকে আমরা জিরান্ড হিসেবে গ্রহণ করি। যেমন কেউ যদি বলে I like reading, হ্যাঁ আর্টিকেল ও ডিটারমিনার। ওকে, কেউ যদি বলে I like reading, এটা লাইক মানে পছন্দ করি, কি পছন্দ করি সেটা লাইক, পছন্দ করি কি পছন্দ করি রিডিং, তাহলে ডিটারমিনার, সরি মানে জিরান্ড। এখন I cannot help smoking মানে I must smoking, এখানে দেখেন মাস্ট থাকলে cannot, বাট আপনারা আবার cannot help লিখতেন। হ্যাঁ, তো যাই হোক I cannot help smoking, তাহলে এখানে একটা ভার্ব, আর পরপর দুইটা ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটাকে আমরা জিরান্ড বলি। আচ্ছা, যাই হোক,
এই হচ্ছে ডিটারমিনার রিলেটেড কথাগুলো ক্লিয়ার এখানে নাই, বাট আমি দুই একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, যেমন বলছিলাম যে এরকম যে মাই, এখানে যদি কোনো কারণে ধরেন বলি মাই কুকিং ইজ নট টেস্টি, যে আমার রান্না সুস্বাদু না, তাহলে এই কুকিং এটা ভার্ব প্লাস আইএনজি, তার আগে ডিটারমিনার আছে, সুতরাং এটা জিরান। ওকে, এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আশা করি আর সমস্যা হওয়ার কথা না। ওকে, কাউন্টেবল ডিটারমিনার আর আনকাউন্টেবল ডিটারমিনারটা কি? কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার দুইটা জিনিস, একটা হচ্ছে গণনা করা যায়, একটা গণনা করা যায় না। যেমন আমি যদি আপনাদেরকে বলি স্যার 5, এই 5 যদি বলি 5 বয়েজ যদি বলি, তাহলে এই 5 বয়েজ বলার কারণে এটা কাউন্টেবল ডিটারমিনার। হ্যাঁ, আর আমি যদি বলি ম্যানি, ম্যানি মানে অনেক, ম্যানির সাথে যদি বয়েজ বলি স্যার অনেক ছেলে, বাট এটা গণনা করা যায় না, আমরা জানি না ম্যানি মানে কতজন, তাহলে এটাকে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার বলতে পারি। ওকে, যেমন লিটল মানে সামান্য, এগুলো অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার দুইটাই করে। আচ্ছা, 7 নম্বরে যেটা বলছে স্যার ক্যান নট, যে কথাটা বলছেন, তো আমি যেটা আপনাদেরকে বলবো এখানে এই জিনিসটা এইভাবে মুখস্থ করার দরকার নাই। আপনি যদি দেখেন কোনো ভার্বের পরে আবার আরেকটা ভার্বের সাথে আইএনজি আসে, তাহলে সেটা কি বলছি? জিরান। যেমন আই লাইক, লাইক একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আসছে, ধরেন এই যে এরকম রিড, রিডের সাথে আইএনজি করা আছে, তাহলে এটা জিরান। ওকে, পরপর কি বলছি? মেইন ভার্বের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি আসে সেটা কি করব? জিরান, যদি একটা ওয়ার্ড থাকে। তাহলে এখানে স্যার এই যে ক্যান নট হেল্প, হ্যান ত্যান এগুলো লেখা আছে, এগুলো দরকার নাই, আপনি আসেন এক্সাম্পলে। ক্যান নট হেল্প, হেল্প একটা ভার্ব, ভার্বের সাথে একটা ওয়ার্ড আছে আইএনজি, জিরান। ক্যান নট বিয়ার বাই স্ট্যান্ড, একটা ওয়ার্ড আছে হিয়ারিং, তাহলে সেটা কি হবে স্যার? সেটা জিরান। ইউজ ভার্ব, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে সেটা জিরান। হ্যাঁ, there is nothing worth reading in this news, তাহলে there is nothing, এই যে nothing শব্দটা দেখতেছেন, nothing worth reading in this newspaper, তো বলছে there is nothing worth, এমন যোগ্য কিছু নাই, reading in this newspaper, এই পত্রিকায় পড়ার মতো কিছু নাই। তাহলে কি নাই? পড়ার মতো কিছু নাই, এই কি শব্দের উত্তর দিচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে জিরান। এখানে আছে it is no use, এই যে no use শব্দটা একটা ডিটারমিনার, তারপরে আইএনজি আছে, তাহলে এটা জিরান। ওকে, আর্টিকেল গুলাও ডিটারমিনার, আবার বলছি আর্টিকেল গুলাও ডিটারমিনার, আপনারা পড়ছেন দা, নির্দিষ্ট করে বোঝানো হয়। হ্যাঁ, আর্টিকেলও ডিটারমিনার। এবার আসেন স্যার ইনফিনিটিভে। ইনফিনিটিভ খুবই ইজি, জাস্ট একটা জিনিস মনে রাখবো, ইনফিনিটিভ হচ্ছে কি স্যার? 2 প্লাস ভার্ব 1। ইনফিনিটিভ কি? 2 প্লাস ভার্ব 1। ইনফিনিটিভ কি? 2 প্লাস ভার্ব 1, তবে জায়গাটা সেম, ঠিক যেভাবে একটু আগে সাবজেক্ট হয়েছে, অবজেক্ট হয়েছে, প্রিপজিশনের পরে বসছে, এরকম যে জায়গাগুলা কমপ্লিমেন্ট হয়েছে, এই যে অংশগুলা, এটা হচ্ছে আপনাদের ঠিক যে সকল জায়গা ছিল জেরান্ডের, ঠিক একই জায়গাগুলাও কমপ্লিমেন্টেড, তবে সেটা ভার্ব প্লাস আইএনজি না হয় 2 প্লাস ভার্ব 1। একটু খেয়াল করব নিচে, তাহলে একটু সহজ হবে বুঝতে। দেখেন, প্রথমে একটা ইজ আছে, ইজ, তাই না? তাহলে ইজ এর আগে 2 প্লাস ভার্ব 1 আছে, টু ইরোর মানে ভুল করা, তাহলে এটা কি? ইনফিনিটিভ। এখানে লাইকস আছে, লাইকস একটা ভার্ব, ভার্বের পরে টু সুইম আছে, তাহলে এটা ইনফিনিটিভ। এখানে একটা টু বিলিভ লেখা আছে ভার্বের পরে, তাহলে এটা কি? ইনফিনিটিভ। অ্যাবাউট একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে 2 প্লাস ভার্ব 1 আছে, মানে ইনফিনিটিভ। আই স হিম গো, এই যে স হিম গো দেখতেছেন, এইখানে একটা কথা বলি। হ্যাঁ, আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট যে কথা বলছে, এখানে মূলত দুইটা জিনিস। আই স হিম গো, এই গোটা ইনফিনিটিভ, তবে এখানে বেয়ার ইনফিনিটিভ বলে, এর আগে একটা টু উজ্জ আছে। হ্যাঁ, এটা হবে মূলত টু গো। এটা কখন লেখা হয়? যখন এই যে আই স হিম, আমি তাকে দেখলাম, কি দেখলাম? চলে যেতে, তো চলে যেতে টু মানেতে, এখানে বেয়ার ইনফিনিটিভ কখন ব্যবহার করা হয়? যখন ঠিক বাক্যের পরেই যে অবজেক্ট থাকে এটা যদি ব্যক্তি হয়, তাহলে পরবর্তী ভার্ব 1 দিতে হয়, তার আগে টু দেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, যেমন দেখেন পরবর্তীতে একটা বলছে ইউজ অফ জিরান্ডিয়াল ইনফিনিটিভ, যেমন টু কোয়ালিফাই এ, তাহলে টু কোয়ালিফাই ভার্ব প্লাস 1, এখানে টু লেট, এখানে টু কোয়ালিফাই, এখানে টু লিভ। আবার যদি এখানে দেখেন টু কোয়ালিফাই, এখানে টু টেল, আর সবগুলাই কি স্যার? ইনফিনিটিভ। অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 থাকলে সেটা কি হবে? ইনফিনিটিভ হবে। আবার বলছি 2 প্লাস ভার্ব 1 থাকলে কি হবে? ইনফিনিটিভ হবে। এবার একটু নিচের প্রশ্নগুলো আপনারা সলভ করে দিবেন, খুবই খুবই দ্রুত চেষ্টা করবেন। 101, 101, 102, 103, 104, 105 এবং 106, এই সবগুলো প্রশ্নের উত্তর আপনারা একটু করে দিবেন। আমি জাস্ট আমার মতো করে প্রথমে, না আপনারা আগে করেন, আপনাদেরকে আগে বলি, আপনারা একটু দ্রুত করবেন, কেউ ওই দিকটাই তাকাবেন না। হ্যাঁ,
কেউ ওই দিকে তাকাবেন না, এই সাইডটায় কেউ এই দিকটাই তাকাবেন না। হ্যাঁ, গোটা ইনফিনিটিভ, ওখানে টু এটা উজ্জ্ব আছে। হ্যাঁ, স্ক্রিন আর একটু ক্লিয়ার করেন। কেন স্ক্রিন কি ক্লিয়ার বুঝতে পারতেছেন না? স্ক্রিন ক্লিয়ার কি বুঝতে পারতেছেন না? আরো জুম করতে হবে? আচ্ছা, একটু মিলিয়ে নিবেন এবার। 101 নম্বরে কি বলছে স্যার? দ্য বেস ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড ড্যাশ। ভার্বের বেস ফর্ম যেটা থাকে, এই বেস ফর্মকে কি বলে? প্রথম প্রশ্ন স্যার, ভার্বের বেস ফর্মকে কি বলা হয়? তাহলে দ্য বেস ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড, এটাকে কি বলে? অ্যান ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, আই উইল নট লেট ইউ গো ইন দিস সেন্টেন্স, গোটা কি? আচ্ছা, এই যে ইউ ব্যক্তি, দেখছেন ব্যক্তি না? তাহলে এই গোটা এখানে ইনফিনিটিভ। আবার বলছি, ব্যক্তি হলে বলছি না যে তারপরে টু লেখা থাকে না, আবার ধরে নিতে হবে যে ওখানে একটা টু আছে। তাহলে সেন্টেন্স হওয়ার কথা ছিল আই উইল নট লেট ইউ টু গো, বাট ব্যক্তি হলে টুটা লিখতে হয় না, তাহলে এটাও ইনফিনিটিভ। এরপরে বলছে উই ওয়ান্ট টু টেক, তাহলে টু টেক লিগ্যাল অ্যাকশন, তাহলে টু টেক লিগ্যাল অ্যাকশন। এখানে বলছে কি ইন দিস সেন্টেন্স টু, এটা কি স্যার? টুটা এখানে কি ইনফিনিটিভ মার্কার, এটা কিন্তু এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয় নাই। প্রিপজিশন হইলে এখানে নাউন থাকতো। ওকে, এখানে নাউন থাকলে বলতাম প্রিপজিশন, বাট ভার্ব থাকলে বলে ইনফিনিটিভ মার্কার। আচ্ছা, এরপর একটু বুঝেন। 104 নম্বরে বলছে সিম্পল ইনফিনিটিভ ডাজ নট ওয়ার্ক অফ এ ড্যাশ। তাহলে সিম্পল ইনফিনিটিভ কার মতো কাজ করে না? সিম্পল ইনফিনিটিভ নাউনের কাজ করে না, এটা অ্যাডজেক্টিভ ভার্ব অথবা অ্যাডভার্বের কাজ করে। এটা মুখস্থ করে ফেলবেন প্রয়োজন, ওখানে লেখা ছিল কথাটা। এরপরে আই লাভ টু প্লে, তাহলে টু প্লে আছে, তাহলে টু প্লে, টু কুক, এগুলা কি স্যার? এগুলা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান। এরপরে বলছে টু ইরোর ইজ হিউম্যান, তাহলে টু দিয়ে ভার্ব ওয়ান আছে, এটাও কি হবে স্যার? ইনফিনিটিভ হবে। ওকে, কার কার ছয়টাই হয়েছে একটু বলবেন যে ছয়টাই কার কার হয়েছে? ছয়টাই কার কার হয়েছে? এখানে ইনফিনিটিভ যে করলেন, ছয়টাই কার কার হয়েছে? গুড, অনেকেরই হয়েছে যে স্যার ছয়টাই হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে পরবর্তী অংশে চলে যাই এবার। হ্যাঁ, পেজ নাম্বার 87, এটা শেষ। পেজ নাম্বার 88। এবার আসেন স্যার পার্টিসিপলে। হ্যাঁ, প্রথমে যে প্রশ্নটা দেখেন কি বলছে, যে পার্টিসিপল কাজ করে কার মতো? পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ এবং ভার্ব, দুইটা জিনিস, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। কার মতো কাজ করে পার্টিসিপল? অ্যাডজেক্টিভ এবং ভার্ব। কিন্তু প্রাথমিকভাবে ইহা অ্যাডজেক্টিভ এবং বাক্যে নাউনকে কোয়ালিফাই করে। পার্টিসিপল তিন প্রকার হয়। তাহলে পার্টিসিপল কত প্রকার স্যার? তিন প্রকার। এর মধ্যে একটা পাবো স্যার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, যেটা আমি ফার্স্টেই লিখেছিলাম ক্লাসে একটু আলাদা করে। হ্যাঁ, তাহলে একটু জিনিসটা খেয়াল করেন। বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। আচ্ছা, এই ক্ষেত্রে যে বিষয়টা বলছে
সঠিক সেন্টেন্স কোনটা সেটা বাছাই করতে। হ্যাঁ, আচ্ছা আপনি যদি একটু খেয়াল করেন, আগে উত্তরটা দিকে আসে, বলছে এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি এ ভার্ব এন্ড পার্টলি অ্যাডজেক্টিভ। তাহলে মেন কথা কিন্তু এই দুইটা, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ। আমরা মাত্রই পড়ছি পার্টিসিপল কার কাজ করে, অ্যাডজেক্টিভ এবং ভার্ব, শুধুমাত্র সিতেই কথাটা দেওয়া আছে যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে পার্টিসিপল, দেখছেন? আচ্ছা এটা যেমন নাউন দেওয়া আছে আর অ্যাডভার্ব দেওয়া আছে, হবে না। এটা প্রোনাউন দেওয়া আছে, নাউন দেওয়া আছে, হবে না। এখানে অ্যাডভার্ব দেওয়া আছে, ভার্ব আছে, হবে না। আমার লাগবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে পার্টিসিপল কার কাজ করে স্যার, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আবার বলছি পার্টিসিপল কার কাজ করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা একটু খেয়াল করেন, আচ্ছা যারা প্রশ্ন করছেন যে আরেকবার, তাদেরকে বলছি আপনি হয়তো কমেন্ট লেখায় রিপ্লে ছিলেন, তখন আপনারা একটু রেকর্ডটা আবার দেখে নেবেন, না হলে অন্য অংশ আমরা শেষ করতে পারবো না। ওকে, এভাবে করবেন, অথবা সলভ ক্লাস আবার রেখে দিবেন, সেখানেও প্রশ্ন করবেন। তাহলে প্রথম আসে স্যার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে, কিন্তু প্রাথমিকভাবে অ্যাডজেক্টিভ এবং বাক্যে নাউনকে কোয়ালিফাই করে। তো এত কিছু দরকার নাই, আপনাদেরকে যদি জাস্ট একটা কথা বলি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, নাউনের গতিশীল অবস্থাকে বোঝায়। আবার বলছি প্রেজেন্ট পার্টিসিপল যেটা আমি একটু এখানে আলাদা করে লিখছি যে প্রেজেন্ট পার্টিসিপল কি করে। প্রেজেন্ট পার্টিসিপল কি করে স্যার, এটা একটু আমি এখানে লিখে দিচ্ছি। ভার্ব প্লাস আইএনজি, নাউনের গতিশীল, নাউনের গতিশীল অবস্থা বোঝায়। ভার্ব প্লাস আইএনজি নাউনের গতিশীল অবস্থা বোঝায়, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। কি বলছি, ভার্ব প্লাস আইএনজি নাউনের গতিশীল অবস্থাকে বোঝায়। এখানে কথাটা লেখা নাই, তো যাই হোক কি বলছি, এখন দেখেন এখানে যেটা লেখা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কার কার কাজ করে, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। আবার বলছি অ্যাডজেক্টিভ এবং ভার্ব সেই কাজ করে। তাহলে 108 নম্বর প্রশ্নটা দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে সেই কথাটাই আমাদেরকে বলছে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। কার কার, ভার্ব এবং অ্যাডজেক্টিভের, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এরপরে প্রশ্নটা দেখেন, 109 নম্বর প্রশ্ন দেখেন, ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বাইটস। ইন দ্য সেন্টেন্স বার্কিং কি, আচ্ছা বার্কিং কি স্যার, বার্কিং ডগ মানে ঘেউ ঘেউ করা কুত্তা। তাহলে কুত্তার গতিশীল অবস্থাকে বুঝাইতেছে। কুত্তা কি থেমে আছে নাকি ঘেউ ঘেউ করতেছে, গতিশীল অবস্থা, এটা কুত্তার অবস্থাকে বুঝাইছে। আর যেহেতু কুত্তার অবস্থাকে বুঝাইছে, সুতরাং এটা কি হবে আমাদের, এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ, সেটা বলে দিয়েছে। তাহলে বার্কিং ডগ মানে কুত্তার ঘেউ ঘেউ অবস্থা, এটা আরো সহজে বোঝা যায়। আমি যদি ডগকে এই পাশে লিখি আর একটা মাঝখানে ইজ লিখি আর বার্কিংটা এই পাশে লিখি, দেখবেন একটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, যে ডগ ইজ বার্কিং। ওকে, তখনই বোঝা যাবে এটা কি স্যার, এটা একটা পার্টিসিপল। বাট গতিশীল অবস্থা না বোঝাইলে এরকম আইএনজি যুক্ত করলেও আমার কন্টিনিউয়াস টেন্স হবে না। আচ্ছা এরপরে স্যার একটা কথা বলছে, ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, প্রথমে বলছে আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্ব প্লাস আইএনজি বসে। তো যাই হোক আর্টিকেল নাউন আপনার এগুলো দরকার নাই, আপনি জাস্ট যে কথাটা বলছি মাত্র, গতিশীল অবস্থা। হ্যাঁ, কি গতিশীল অবস্থা। আচ্ছা 110 নম্বর প্রশ্ন বলছে এ রোলিং স্টোন। রোলিং স্টোন মানে কি, গড়িয়ে যাওয়া পাথর। তাহলে স্টোন কি থেমে আছে না গড়িয়ে যাচ্ছে, গতিশীল অবস্থায় না, তার মানে এটা পার্টিসিপল। ওকে, কি বলছি, গতিশীল অবস্থা বুঝাইলে সেটা কি পার্টিসিপল। ওকে, তাহলে প্রশ্ন একটু দেখেন, প্রশ্নটা এখানে বলছে কি রোলিং স্টোন, তাহলে স্টোনের গতিশীল অবস্থাকে বুঝাইছে, মানে এটা কি, এটা অবশ্যই আমাদের পার্টিসিপল। আর পার্টিসিপল কার কাজ করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে পারফেক্ট পার্টিসিপল লেখা আছে, বাট এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, দ্বিতীয় প্রশ্ন বলছে স্যার রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে রোলিংটা কি, তাহলে রোলিংটা কি পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ? যখন পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ অপশনে দুইটাই আছে, আসলে বিষয়টা হচ্ছে স্যার পার্টিসিপল শুধু বললে হয় না, পার্টিসিপলের সাথে প্রেজেন্ট কথাটা লেখা উচিত ছিল। যেহেতু প্রেজেন্ট কথাটা লেখা নাই, না থাকলে অ্যাডজেক্টিভ আমরা উত্তর করব। ওকে, তাহলে রোলিং এটা পার্টিসিপল হচ্ছে কি, নাউনের অবস্থাকে বুঝাইছে, সুতরাং এটা কি অ্যাডজেক্টিভ। ওকে, গতিশীল অবস্থাকে বুঝাইছে। ওকে, এরপরে বসেন দেখেন 100 কি বলছে, 102 12 নম্বর প্রশ্নটা বলছে কি, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেজিং নিড অফ টাইম। ইন দ্য সেন্টেন্স প্রেজিং ইজ ড্যাশ। আচ্ছা প্রেজিং নিড মানে কি জানেন, এই প্রেজিং নিড মানে হচ্ছে অতীব জরুরি। কি বলা হয়, অতীব জরুরি, অর্থাৎ খুবই জরুরি, তাড়াতাড়ি দরকার। তো এই যে নিড যেটা দেখতেছেন, এই নিড এখানে নাউনের কাজ করতেছে। হ্যাঁ, নিড মানে প্রয়োজন, এখানে নাউনের কাজ করতেছে। আর এই নাউনটা মূলত চলমান, কন্টিনিউয়াসলি দরকার, সেটা জিনিসকে বোঝাচ্ছে প্রেজিং দিয়ে। এটা মূলত আমাদের কি, এটা হচ্ছে সেই মাত্র যেটা বললাম যে ভার্বাল অ্যাডজেক্টিভ, অথবা আমরা বলতে পারতাম স্যার পার্টিসিপল। ওকে,
আর আপনি এটাকে জিরান্ড তখনই বলতেন যদি এই প্রেজিং দিয়ে কোনো কিছুর নামকে বুঝাইতো, এটা দিয়ে কোনো কিছুর নামকে বোঝায় না। এরপরে বলছে দেখেন রানিং ট্রেন, তাহলে ট্রেন কি থেমে আছে না রানিং আছে স্যার? ট্রেনটা রানিং অবস্থায় আছে, সুতরাং এটা কি প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। তাহলে 113 নম্বর প্রশ্ন হচ্ছে রানিং ট্রেন কে বুঝাইছে, ট্রেনের গতি, সুতরাং অ্যাডজেক্টিভ। 112 নম্বর দিয়ে বুঝাইছে প্রেজিং নিড মানে অতীব জরুরি বা চলমান বা ক্রমাগত প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরের প্রশ্ন বলছে কি স্যার রোলিং স্টোন, স্টোনের গতিশীল অবস্থাকে বুঝাইছে, এই জন্য এটাও অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে আরো যদি একটু নিচের দিকে নামি, এখানে আরো কয়েকটা প্রশ্ন আছে একই ধরনের। দেখেন কি বলছে 113 নম্বর তো বলছে কি রানিং ট্রেন, 114 নম্বরে কি বলছে সিঙ্গিং বার্ড, তাহলে বাকি কি থেমে আছে গান গাচ্ছে, তাহলে এটা কি হবে স্যার সিঙ্গিং বার্ড মানে পার্টিসিপল। সুইমিং স্নেক, তাহলে স্নেক কি থেমে আছে না সাঁতার কাটতেছে, তাহলে স্নেক সাঁতার কাটতেছে। রানিং ট্রেন, ট্রেন দৌড়াইতেছে, সুতরাং এগুলা কি স্যার গতিশীল অবস্থাকে বোঝাইতেছে মানে পার্টিসিপল। ঠিক আছে, এরপরে দেখেন বলছে কি ট্রানজিটিভ ভার্ব গো, কাম, গাই, লাই, রান, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। ওকে, আচ্ছা এক্ষেত্রে আপনি জাস্ট কি বলছেন দা রেইন কেম pouring ডাউন ইন দা টরেন্টস। দেখেন দা রেইন কেম মানে ঢেলে আসছিল বৃষ্টি, তাহলে বৃষ্টির অবস্থাকে বুঝাইছে, অ্যাডজেক্টিভ মানে অবস্থাকে বোঝায়। কি বলছি, তাহলে বৃষ্টি যে ঢেলে পড়ছে এটা কি একটা গতিশীল অবস্থা, বৃষ্টি কি থেমে পড়বে নাকি গতিশীল অবস্থায় পড়বে, তাহলে এই পোরিংটা আমার অ্যাডজেক্টিভের কাজ করতেছে এখানে। ওকে, কারণ এই বৃষ্টির গতিশীল অবস্থাকে বুঝিয়েছে। ওকে, প্রেজেন্ট লেখা নাই তাতে সমস্যা নাই, প্রেজেন্ট লেখা নাই তাতেও সমস্যা নাই। আচ্ছা এই পর্যন্ত কি ক্লিয়ার বুঝতে পারছেন প্রেজেন্ট পার্টিসিপলটা? আবার বলছি 111 নম্বর কি যেন বলছে একজন, 111 নম্বরটা একটু ক্লিয়ার করি কারণ এই প্রশ্নটা অনেকেরই থাকে তো এই জন্য বলছি। দেখেন একজন বলছে স্যার রোলিং স্টোন, যেটা বলছে এই রোলিং স্টোনে অপশনের মধ্যে স্যার পার্টিসিপলও আছে আবার অ্যাডজেক্টিভও আছে। এখন আমরা কেন এখানে অ্যাডজেক্টিভ নিচ্ছি? রোলিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কি স্যার এক্স্যাক্টলি কি স্যার প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল যদিও এখানে দেখেন বলছে রোলিং পার্টিসিপলটি নাউনের স্টোনের পূর্বে বসে এটা কোয়ালিফাই করছে, হ্যান ত্যান এভরিথিং লেখা আছে অ্যাডজেক্টিভ। আচ্ছা এখন কথাটা হচ্ছে স্যার পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ যদি দুইটাই অপশনে থাকে তখন অ্যাডজেক্টিভ উত্তর করবেন, তবে যদি প্রেজেন্ট পার্টিসিপল কথা লেখা থাকে প্রেজেন্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ তখন প্রেজেন্ট পার্টিসিপল উত্তর করবেন। অর্থাৎ এখানে প্রেজেন্ট কথাটা নাই, এজন্য আমরা অ্যাডজেক্টিভটাকে উত্তর হিসাবে নিচ্ছি। ওকে, বুঝতে পারছেন? শুধুমাত্র 13 তারিখে ক্লাস হয় নাই, শুধুমাত্র 13 তারিখে ক্লাস হয় নাই, তার আগে বৃহস্পতিবারে ক্লাস হয়েছে যেটা হাবিব স্যার পেজে আছে আর এছাড়াও গ্রুপে আছে নেক্সট ক্লাসগুলো। হ্যাঁ এটা ভয় পাইছি স্যার, কেন ভয় পাইছেন? হাসি দিছি তাই, আসলে কি ঠান্ডার সমস্যা তো এই জন্য। আচ্ছা এরপরে আসেন স্যার, এ পর্যন্ত গেল, নেক্সটে 88 পরে আর কি আছে 89। হ্যাঁ লাস্ট অংশের দিকে আমরা পৌঁছে গেছি, প্রায় লাস্টের দিকেই, একটু খেয়াল করেন পরের প্রশ্ন। এখানে বলছে প্রিপজিশন প্লাস পজিটিভের পরে জিরান্ড বসে, যাই হোক প্রিপজিশন প্লাস পজিটিভের পরে জিরান্ড বসে এটা অলরেডি একটু আগে করে আসছি। আবার বলছি প্রিপজিশন প্লাস পজিটিভের পরে কি বসে জিরান্ড বসে, বাট এইখানে একটা কথা আছে স্যার, সেটা কি এইখানে কথাটা আছে কিন্তু কোনো প্রোনাউনের নির্দিষ্ট পজিটিভ না থাকলে তার পরবর্তী ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। অর্থাৎ কোনো প্রোনাউনের নির্দিষ্ট পজিটিভ না থাকলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোনো প্রোনাউনের নির্দিষ্ট পজিটিভ না থাকলে তার পরবর্তী ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটি কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন দেখেন আই একটা প্রোনাউন আবার দিস এটাও প্রোনাউন। হ্যাঁ এখন আই এর একটা পজিটিভ আছে সেটা কি স্যার মাই, যেমন মাই রিডিং, এটা জিরান্ড। ওকে, বাট দিস এর আলাদা কোনো পজিটিভ নাই, দিস এর পজিটিভ ও দিস, যখন কেউ লিখবে যে দিস রিডিং তখন এইটা পার্টিসিপল। ওকে, আমার কথাটা কি বুঝতে পারছেন ক্লিয়ার?
যে আই একটা প্রোনাউন, দিস ও একটা প্রোনাউন, বাট আই এর একটা আলাদা ফর্ম আছে পজেসিভ, সেটা কি মাই। যেমন ইউ এর একটা আলাদা ফর্ম আছে ইয়োর, বাট দিস এর আলাদা কোনো ফর্ম নাই, হুইচ এর আলাদা কোনো ফর্ম নাই। সুতরাং এদের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো সেই কথাটাই আমাদের এখানে বলছে যে এইখানে দেখেন দিস হ্যাপেনিং, তাহলে দিস এটা একটা পজেসিভ প্রোনাউন, বাট দিস এর আলাদা কোনো ফর্ম নেই, সুতরাং এটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। খুব ভালো করে ক্লিয়ার বুঝতে পারবেন যদি আবার একটু কেউ লেখালেখি করে না থাকেন। হ্যাঁ, একজন বলছে ভার্ব 3 ক্লাস তো হয়নি, দেখছেন ভার্ব 3 ক্লাস নাকি হয়নি, কি বলবো। আচ্ছা, যারা ভার্ব 3 ক্লাস করছেন তারা একটু বলেন তো ভার্ব 3 ক্লাস হয়েছে কিনা আমাকে একটু, যারা ক্লাসে আছেন এখনো আমাকে একটু বললেন যে ভার্ব 3 ক্লাস হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলছে কি স্যার সাইন, এখানে অ্যাডভার্ব দ্বারা ভার্ব প্লাস আইএনজি যদি মডিফাইড হয় তবে প্রেজেন্ট পার্টিসিপল হবে। সহজভাবে বলা যায় অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। আবার বলছি অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন সাডেনলি, সুইটলি, কুইকলি, এক্স্যাক্টলি, এগুলো অ্যাডভার্ব, এরপরে ভার্ব প্লাস আইএনজি আছে মানে এটা কি স্যার, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, সিম্পলে দুটি কাজ থাকলে সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রথম কাজটির প্রেজেন্ট পার্টিসিপল হয়। আচ্ছা, আসেন এবার একটা সিম্পল সেন্টেন্স যেখানে শুরুটাই যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে হয়, তাহলে এখানে দেখেন বলছে রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্ট প্লেস। তাহলে ঘোড়ায় চড়ে সে গেছিল, তাহলে সে গেছিল কি অবস্থায়, রাইডিং অবস্থায়, এটা অবস্থা বুঝাইছে, সুতরাং অ্যাডজেক্টিভ মানে কি এটা পার্টিসিপল, অবস্থা বুঝাইলেই পার্টিসিপল। ওপেনিং দা ফাইল, তাহলে ফাইলটা কি অবস্থায় ছিল স্যার, ওপেনিং অবস্থায় ছিল, তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। এই যে এখানে প্রেজেন্ট কথাটা না থাকলে অ্যাডজেক্টিভ উত্তর করতাম। হ্যাঁ, এই হচ্ছে হিসাব। তারপরে বলছে কম্পারিজন বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা আপনার দরকার নাই, কারণ পাস্ট পার্টিসিপল মানে ভার্বের তৃতীয় রূপ, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি স্যার ভার্বের সাথে আইএনজি, এটা সহজ হিসাব। দেখেন এটা আবার আলাদা করে দরকার ছিল না, যে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি আর পাস্ট পার্টিসিপল মানে ভি3, সহজ কথা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আই এম ইন্টারেস্টেড কিন্তু ইট ইজ ইন্টারেস্টিং, তাহলে বলছে পার্সনকে মডিফাই করলে পাস্ট পার্টিসিপল, বস্তুকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে হিসাবটা কেমন, হিসাবটা হচ্ছে সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে এখানে ভার্ব 3 হতে হবে, সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে ভার্ব প্লাস আইএনজি হতে হবে। ওকে, সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ভার্ব 3 হবে, সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে আইএনজি হবে। যেমন আই এটা ব্যক্তি, এই জন্য ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টিং লেখা যাবে না, বাট ইট এটা বস্তু, এখানে ইন্টারেস্টিং এর জন্য আইএনজি। আই এটা ব্যক্তি তাই থ্রিল লেখা হয়েছে, বাট ইট এটা বস্তু তাই থ্রিলিং লেখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করেন পরবর্তী যদি প্রশ্নগুলো আমরা একটু দেখি। 122 নাম্বার প্রশ্ন কি বলছে, ইট ওয়াজ, তাহলে ইট ওয়াজ, ইট হচ্ছে আমার সাবজেক্ট, এখানেও ইট সাবজেক্ট, তাহলে যেহেতু দুইটাই বস্তু তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি প্রয়োজন আপনার। এই যে এম্বারেসিং, হ্যাঁ ইট ওয়াজ এম্বারেসিং। হি ইজ কোয়াইট, তাহলে কোয়াইট হি এটা ব্যক্তি, তাহলে ভার্ব 3 লাগবে এখানে, স্যাটিসফাইড। ওকে, এটা অর্থাৎ যতগুলা ক্লাস হয়েছে সেগুলো আছে, যেগুলো আপলোড দেওয়া হয়েছে, আর যেগুলা আপলোড দেওয়া হয় নাই সেগুলা ফিচার অপশনে এই জন্য দেওয়া হয় নাই, আপলোড দিয়ে তারপরে আবার দেওয়া হবে, মানে ডাউনলোড করে আপলোড দিব। আমি কেন ডাউনলোড দিচ্ছি না, আমি যখনই ডাউনলোড দিয়ে দিই তখনই আপনারা মনে করেন পরে যারা ভর্তি হয়েছেন যে স্যার মনে হয় এগুলো রেকর্ড ক্লাস দিচ্ছে, এগুলো তো লাইভ লেখা নাই উপরে, তখনই আপনাদের মাথায় হুঁশ থাকে না। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমাদের পরবর্তী অংশ। যেমন আই এখানে ব্যক্তি, সুতরাং নিডেড স্মোকিং ড্যাশ 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 একটা কিছু থাকবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে টু বি তারপরে ভি3 দেওয়া আছে, যেহেতু বলছিলাম ব্যক্তি হইলে ভি3 লাগবে, এটা সেই ব্যক্তি। দ্য ক্লাস বোর্ডস দ্য স্টুডেন্ট, ইট ইজ এ ড্যাশ, ইট এটা বস্তু, সুতরাং আইএনজি লাগবে। দ্য ফিল্ম এটা বস্তু, আইএনজি লাগবে। দ্য টিভি প্রোগ্রাম এটা ব্যক্তি নয়, তাহলে এই সবগুলোর ক্ষেত্রে কি লাগবে স্যার, আইএনজি লাগবে। বোরিং, ওকে। শি, শি দেখেন শি তাহলে কি স্যার, শি এটা ব্যক্তি, তাহলে ভার্বে 3 লাগবে। ওকে, এরপরে আসেন স্যার হ্যামলেট, হ্যামলেট যেটা আছে স্যার, অথবা অন্যটা যদি বলি লাস্টের অংশ হ্যামলেট, তাহলে হ্যামলেট কোন ব্যক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি না, তবে রিটেন ইন আর্লি 19th century is as alive and dash today as it, তাহলে হ্যামলেট যেহেতু এটা ব্যক্তি নয়, যেহেতু ব্যক্তি নয় তাহলে ভার্ব প্লাস আইএনজি লাগবে আমাদের এখানে।
ব্যক্তি হলে তো V3 হইতো, তাই না? তাহলে ভার্ব প্লাস আইএনজি ছাড়া যেটা আমাদের এখানে ভার্ব প্লাস আইএনজি হয় কখন? বলছি যে আই এম ইন্টারেস্টেড, এই কথাটা তো মনে আছে। ব্যক্তি হলে V3, ব্যক্তি হলে V3, ব্যক্তি না হলে ভার্ব প্লাস আইএনজি। যেহেতু এটা ব্যক্তি নয় তাহলে ভার্ব প্লাস আইএনজি। লাস্ট অপশন 128 নাম্বার প্রশ্ন, দ্য মুভি। দ্য মুভি, তাহলে মুভিটা কি স্যার? মুভি ব্যক্তি নয়, তাহলে মুভি যেহেতু ব্যক্তি নয় তাহলে ভার্ব প্লাস আইএনজি লাগবে। আর এখানে যেহেতু ব্যক্তি আছে সাবজেক্ট, তাহলে এখানে ভার্বের তৃতীয় রূপ লাগবে। তাহলে এটা ভার্ব প্লাস আইএনজি আর এখানে আছে V3। ওকে, তো যাই হোক, এই ছিল আমাদের ভার্বের A to Z। আরো কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো যদি আপনাদের থেকে থাকে বা অন্য বই যারা সলভ করতে চান সেই প্রশ্ন যদি থাকেন, সেটা আমি যখন লাইভ সলভিং ক্লাস নিব তখন আপনারা প্রশ্নগুলো আমাকে সলভ ক্লাসে আলাদা করে জিজ্ঞাসা করবেন। এগুলো থাকবে ফ্রি ক্লাস, শুধু প্রশ্ন সলভ করা হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যামলেট কি স্যার? হ্যামলেট, হ্যামলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত নাটক। ওকে।